আসসালামু আলাইকুম। ফুটবল রিপোর্টে স্বাগতম। চ্যাম্পিয়ন্স লিগের প্রত্যেকটা টিমের ৬ ম্যাচ করে শেষ। আর এইটা হইতেছে পয়েন্ট টেবিল। যেখানে লিভারপুল ১ নাম্বারে, বার্সেলোনা ২ নাম্বারে, রিয়াল মাদ্রিদ ২০ নাম্বারে আর ম্যানচেস্টার সিটি ২২ নাম্বারে। তবে সমীকরণ এখন অন্যরকম। কারা টপ ৮ এ থাকবে, কারা টপ 24 এ থাকবে আর কারা চ্যাম্পিয়ন্স লিগকে গুড বাই টাটা বলবে। এটা দেখার জন্য আমাদেরকে লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করতে হবে, লাস্ট ম্যাচ পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে বার্সেলোনা সেফ, লিভারপুল সেফ, এর সাথে আরো ২-১টা টিম আছে যারা সেফ, যারা টপ ৮ এ থাকবে এটা শিওর। বাট পয়েন্ট টেবিলের ২০ নাম্বারে থাকা রিয়াল মাদ্রিদ এবং ২২ নাম্বারে থাকা ম্যানচেস্টার সিটি, এদের ফিউচার কি? এই চ্যাম্পিয়ন্স লিগে এদের ফিউচার কোথায় যাবে? রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৯, ম্যানচেস্টার সিটির ৮ আর ১৫ পয়েন্ট হলে সরাসরি টপ ৮ এ আসার একটা সুযোগ থাকবে। তবে এটা ম্যানচেস্টার সিটি মিস করবে। রিয়াল মাদ্রিদের এখানে চান্স আছে, রিয়াল মাদ্রিদের হয়তো সুযোগ থাকতে পারে। এখন টপ ৮ এ কে থাকবে না থাকবে এটা নিয়ে কথা বলে লাভ নাই। এখন দেখতে হবে ৯ থেকে ২৪ নাম্বারের মধ্যে কারা থাকে। হ্যাঁ, যারা ৯ থেকে ২৪ নাম্বারের মধ্যে থাকবে তারা আরো একটা ম্যাচ খেলবে, তাদেরকে আরো একটা ম্যাচ খেলতে হবে। তবে রিয়াল মাদ্রিদের আটালান্টার সাথে যে ম্যাচ আমরা দেখছি এটা রিয়াল মাদ্রিদের এই সিজনের বেস্ট ম্যাচ। যেটা আমার মনে হইতেছে মাদ্রিদ যেভাবে একটা কামব্যাক দিছে, যেভাবে পারফরমেন্স করছে, এটা বেস্ট ছিল। এই পারফরমেন্স ধরে রাখতে পারলে সামনের যে ২টা ম্যাচ আছে ওই ২টা ম্যাচ ইজিলি জিতে যাবে। এখানে একটা ম্যাচ সালজবার্গের সাথে আর একটা বেস্ট ওয়াইসের সাথে, আর এই ২টা ম্যাচ আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ জিতে যাবে। এইখান থেকে ৬ পয়েন্ট নিয়ে আসতে পারবে। তবে হ্যাঁ, এইখানে একটা কাটা আছে, ব্রেস্ট ওয়াইজ। হ্যাঁ, ভালো খেলে, খারাপ খেললে তো চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করতো না। তবে এই ব্রেস্ট ওয়াইজ রিয়াল মাদ্রিদের কাটা হইতে পারে যদি রিয়াল মাদ্রিদ কোনো ধরনের মিস্টেক করে। ব্রেস্ট ওয়াইজ রাইট নাও পয়েন্ট টেবিলের ৭ নাম্বারে আছে। তো বুঝতে পারতেছেন তারা তেমন খারাপ অবস্থায় নাই, তারা সরাসরি কোয়ালিফাই করতে পারে। আর সালজবার্গের কথা বলতে গেলে তারা অলরেডি আউট হয়ে গেছে, তাদের পজিশন ৩২ নাম্বার। সো এই ২টা ম্যাচ যদি রিয়াল মাদ্রিদ জিতে তাহলে টপ ৮ এ থাকার একটা সুযোগ থাকবে, সরাসরি রাউন্ড অফ 16 খেলার একটা সুযোগ থাকতেছে। আর যদি টপ ৮ এ না আসতে পারে টপ 24 এ থাকবে, আরো একটা ম্যাচ খেলতে হবে। এখন পয়েন্ট টেবিলে ৯ নাম্বার থেকে ২৪ নাম্বারে কোন টিমগুলা থাকে ওইটার উপর ডিপেন্ড করবে কে কার সাথে খেলবে। সো এখানে সিনারি আর অনেক বাকি আছে। তবে রিয়াল মাদ্রিদ যদি রাউন্ড অফ 16 এ কোয়ালিফাই করে ফেলে তাহলে ভাই স্টোরি চেঞ্জ হয়ে যেতে পারে। আমি শিওর বলতেছি রিয়াল মাদ্রিদকে আটকাইতে পারবেন না। এরপর আজকে রিয়াল মাদ্রিদের লা লিগার ম্যাচ আছে রায়ো ভাইকনের সাথে, যেটা জিততে পারলে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের ১ নাম্বারে চলে আসবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ। তবে এই ম্যাচে এমবাপ্পে থাকতেছে না, কামাভিঙ্গা আই থিঙ্ক ব্যাক করছে। কামাভিঙ্গা স্টার্টিং এ থাকবে কিনা সেটা এখনো শিওর না। বাট এখানে অ্যান্ড্রিকের একটা চান্স আছে, যেহেতু এমবাপ্পে নাই এখানে অ্যান্ড্রিককে ট্রাই করাইতে পারবে। তবে হ্যাঁ, একটা কথা, এই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ ভাই। এই ম্যাচের পয়েন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, অনেক কিছু ডিপেন্ড করতেছে, লা লিগা ডিপেন্ড করতেছে। এরপর আমি একটু ম্যানচেস্টার সিটিকে নিয়ে কথা বলি। আপনারা এই পেপ গার্দিওলাকে নিয়ে যতই ট্রল করেন, যতই হাসাহাসি করেন, আপনারা পেপ গার্দিওলার অতীত ভুলেন না। এই পেপ গার্দিওলা বার্সেলোনাকে ট্রাভেল জিতাইছে, এক সিজন আগে ম্যানচেস্টার সিটিকে ট্রাভেল জিতাইছে, গত সিজন প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হইছে। এই পেপ গার্দিওলা ফুটবলকে টিকি টাকা শিখাইছে। হ্যাঁ, সময় খারাপ যাইতেছে, লাস্ট ১০ ম্যাচে মাত্র একটা জিতছে, যেটা পেপ গার্দিওলার ইতিহাসের রেকর্ড। এই যে আপনাদের আর্লিন হালান্ড, হালান্ড কখনো ভ্যালেন্ডিয়ারের মুখ দেখবে না। একটা সময় ছিল, চান্স ছিল, বাট পাই নাই, ফিউচারও পাবে না। এরপর গুন্ডুগান ফ্রিতে পাইছে, সাইন করাই ফেলছে। হ্যাঁ, এতটা খারাপ সার্ভিস দিতেছে না, বাট সিটির এই টিমটাতে সব বুড়া বুড়া প্লেয়ার। এখানে ডিব্রুইনে চলতেছে না, আপনার ফিল ফর্ডেন চলতেছে না, বার্নার্ডো সিলভা চলতেছে না, মানে কেউ চলতেছে না এই টিমটার। পেপের সাথে সাথে সবাই ডাউন খেয়ে গেছে। এই যে হালান্ড প্রিমিয়ার লিগে ৩-৪টার নিচে গোলই করে না। এখন হালান্ডের কি হইছে? হ্যাঁ, এখানে পেপ গার্দিওলার মিস্টেক আছে, ঘুরে ফিরে সেই সেম প্লেয়ার গুলাকে ইউজ করাইতেছে। এখানে আপনার ডুকো ভালো করতেছে। এরপর রাইট উইঙ্গে এখানে স্যাভিনুকে নিয়ে আসছে। স্যাভিনহু লাস্ট সিজন কি করছে? জিরোনাকে একা টাইনে নিয়ে আসছে। বাট স্যাভিনু এখন পর্যন্ত ২০টা ম্যাচ খেলে ফেলছে, কোনো স্কোর পায় নাই। তাহলে এখানে কার দোষ? পেপ গার্দিওলা কি মিস করতেছে? পেপ গার্দিওলা টিম ওয়ার্ক হইতেছে না, সে প্লেয়ারদেরকে ইউজ করাইতে পারতেছে না। হ্যাঁ, হালান্ড গোল করতে পারতেছে না, মিড থেকে পর্যাপ্ত বল পাইতেছে না, দুই উইং থেকে ভালো বল পাইতেছে না। আর উইং থেকে বল না পাইলে হালান্ড কখনোই স্কোর করতে পারবে না। এরপর এইখানে আপনার রদ্রি নাই, ফাইন, বাট পেপ গার্দিওলা শুধুমাত্র রদ্রির উপর ডিপেন্ড করেই কি ম্যাচ চালাইছে, টিম চালাইতেছে? অবশ্যই না। এই পেপ গার্দিওলা একজন দিয়ে ট্রাভেল জিতে নাই। এখানে সেম টিম, সেম স্কোয়াড, ১-২টা চেঞ্জ আছে, বাট পেপ গার্দিওলা ব্যর্থ কেন? পেপ গার্দিওলা কিছু মিস করতেছে ভাই, না হয় সিটির এমন অবস্থা, এমন ডাউনফল, এক সিজনের ব্যবধানে এত বাজে পারফরমেন্স, এটা আশা করা যায় না। ম্যাচের পর ম্যাচ হারতেছে, ম্যাচের পর ম্যাচ ড্র করতেছে, প্রিমিয়ার লিগ হারাইছে।
এরপর চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের 22 নম্বরে আছে। এখন আপনারাই বলেন সিটির ফিউচার কি? চ্যাম্পিয়ন্স লিগে এর পরের 2টা ম্যাচ পিএসজি এবং ক্লাব ব্রাগার সাথে। হ্যাঁ, ক্লাব ব্রাগার অবস্থান সিটি থেকে অনেক ভালো, যদিও পিএসজি পিছিয়ে আছে। হ্যাঁ, 24-এর ভিতরে থাকবে, বাট এর পরবর্তীতে কি হবে? আপনারা বুঝতে পারতেছেন পেপ গার্দিওলার অবস্থা কি, ম্যানচেস্টার সিটির অবস্থা কি? তবে আমার মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করতে পারবে না, প্রিমিয়ার লিগ জিতবে না, চ্যাম্পিয়ন্স লিগও চান্স নাই। সিটি তাহলে এই সিজন ট্রফিলেস থাকতেছে, আমার তো এমনটাই মনে হচ্ছে। এরপর পেপ গার্দিওলা তো বলেই দিছে সে অন্য কোনো ক্লাবের কোচ হবে না, এটাই তার লাস্ট ক্লাব। তার মানে সে ন্যাশনাল টিমে যাইতেছে, ন্যাশনাল টিমের কোচ হবে, বাট কোন টিম সেটা তো এখন পর্যন্ত আমরা জানি না, যদিও ব্রাজিলের সাথে রিউমার্স আছে, বাট এটাও শিওর না। লিওনেল মেসির সাথে অ্যাডিডাসের একটা ইন্টারভিউ ছিল, যেখানে লিওনেল মেসিকে প্রশ্ন করা হয়েছে এই মুহূর্তে আপনার দেখা কোন প্লেয়ার যার খেলা দেখার পর আপনার ফিল হয় সে আপনার মতো খেলতেছে, আপনি তার মধ্যে আপনাকে খুঁজে পান। লিওনেল মেসির সরাসরি উত্তর ছিল কোনো ডাউট ছাড়াই লামিন ইয়ামাল। লিওনেল মেসি এইটাও বলছে লামিন ইয়ামাল এমন একজন ফুটবলার যাকে আমি দেখি, যাকে আমি ফিল করি। আমি যখন ছোট ছিলাম, আমি যেমন খেলতাম, আমি লামিন ইয়ামালের মধ্যে ওইটা ফিল করি। লামিন ইয়ামাল একজন তরুণ খেলোয়াড়, ফিউচারে সে অনেক ভালো করবে, তার অনেক ভালো ফিউচার আছে। সে বর্তমানে যেইভাবে খেলতেছে, এইভাবে থাকার জন্য, এইভাবে থাকতে হলে, এইভাবে খেলতে পারাটা, এটা তার উপর ডিপেন্ড করে। সে বর্তমানে অনেক কিছু প্রমাণ করছে, ইভেন ফিউচারও সে অনেক ভালো করবে। তবে হ্যাঁ, এটা সত্যি লামিন ইয়ামাল এমন একজন ফুটবলার, এমন একজন ইয়ং প্লেয়ার যার খেলা দেখার পর আপনি লিওনেল মেসিকে ফিল করবেন। হ্যাঁ, আমি লিওনেল মেসির সাথে কম্পেয়ার করতেছি না, আমি জাস্ট লিওনেল মেসির স্কিলের সাথে তাকে একটু তুলনা করতেছি, ফিল করার ট্রাই করতেছি। লামিন ইয়ামাল লিওনেল মেসির মতো খেলে, তার গেমিং স্টাইল, তার স্পিড, তার ড্রিবলিং সবকিছুই লিওনেল মেসির সাথে মিলে। আপনারা দেখেন লামিন ইয়ামাল যখন বল পায় তখন সে বল নিয়ে কি করার ট্রাই করে, সে বল ক্রিয়েট করার ট্রাই করে, স্কোর করার ট্রাই করে, অ্যাসিস্ট করার ট্রাই করে। লামিন ইয়ামাল কি, লামিন ইয়ামাল কেমন খেলে, ওটা শুধুমাত্র লামিন ইয়ামালের যে প্রতিপক্ষ থাকে, যে লামিন ইয়ামালকে ফেস করে, সে বুঝতে পারে, সে ফিল করে। বার্সেলোনার এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার লামিন ইয়ামাল। আর এই বয়সে লামিন ইয়ামাল যা করতেছে, আমি নিঃসন্দেহে বলতে পারি লামিন ইয়ামালের ফিউচার অনেক উজ্জ্বল। লামিন ইয়ামাল এই বার্সেলোনার লেজেন্ড হবে যদি সে তার ক্রিয়েটিভিটি, তার বর্তমান পারফরমেন্স ধরে রাখতে পারে। হ্যাঁ, ফিউচারে পারফরমেন্স আরো ভালো হবে, বাট এই পারফরমেন্স নিজে ধরে রাখতে হবে। লামিন ইয়ামাল ওয়ান্ডার কিড ভাই, লাইক লিওনেল মেসি। নেইমার জুনিয়র কবে ব্যাক করবে? নেইমার জুনিয়র কবে ফুটবল খেলবে? কবে আমরা তাকে ফুটবল পায়ে দেখতে পাবো? নেইমার জুনিয়র ব্যাক করতেছে না কেন? এই প্রশ্নটা শুনতে শুনতে ভাই আমি হাঁপায়ে গেছি। দেখেন, আমি সোজা কথা বলি, নেইমার জুনিয়র কবে ব্যাক করবে এটা কেউ জানে না। আল হিলাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো নিউজ জানায় নাই। তবে হ্যাঁ, নেইমার যখন ইনজুরি ফেস করছিল তখন তার যে মেডিকেল রিপোর্ট ছিল, ওই রিপোর্টের হিসেবে নেইমার জুনিয়র এই মাসের মাঝামাঝি সময় ব্যাক করতে পারে, বাট আমার মনে হয় না এটা হইতেছে বা এটা হবে। নেইমার জুনিয়র ফিট আছে এমন কিছু কিন্তু আমরা অফিসিয়ালি শুনি নাই। হ্যাঁ, মাঝখানে কিছু রিপোর্ট হয়েছিল নেইমার জুনিয়র ম্যাচ খেলতে চাইতেছে, বাট এটারও কিন্তু কোনো সত্যতা ছিল না। এরপর এই মাসে আল হিলালের কোনো ম্যাচ নাই, ইভেন ব্রাজিলেরও কোনো ম্যাচ নাই, যার কারণে সবাই চুপচাপ। তবে হ্যাঁ, নেইমার রিকভারি করার ট্রাই করতেছে, সে তার ফিটনেস ট্রেনিং করতেছে। এই মাসে আল হিলালের কোনো ম্যাচ নাই, জানুয়ারিতে কিংস কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ আছে, যেটা দিয়ে নতুন বছর শুরু করবে। আর সেই সময় পর্যন্ত যদি নেইমার জুনিয়র ফিট হয়ে যায়, বাট এখানে আরো একটা কথা আছে, নেইমার জুনিয়র যদি ফিটও হয় তারপরেও এখানে খেলা নিয়ে ডাউট থাকবে, কনফিউশন থাকবে, যেহেতু সৌদি প্রো লিগের জন্য নেইমার জুনিয়রের রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয় নাই। নেইমারকে শুধুমাত্র এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য রেজিস্টার করাইছিল। হ্যাঁ, চাইলে জানুয়ারিতে সৌদি প্রো লিগের জন্য করাইতে পারবে, আর রেজিস্টার করানোর পর নেইমার জুনিয়র সৌদি প্রো লিগে খেলতে পারবে। বাট এখন কথা হয়েছে আল হিলাল কি তার রেজিস্ট্রেশন করবে? আমার তো মনে হয় না। আল হিলাল নেইমারকে ছাড়তে চাইতেছে, যেহেতু তাদের কাছে ভালো একটা স্কোয়াড আছে, ভালো একটা টিম আছে, তাদের এখন নেইমারের প্রয়োজন নাই। তবে আমরা দেখি, আমরা ওয়েট করি আল হিলাল কি করে। আমার মনে হচ্ছে রেজিস্ট্রেশন করাই ফেলবে, জানুয়ারির পরে 6 মাস হাতে থাকবে, এরপর নেইমার জুনিয়র ক্লাব ছাড়বে। সো এই 6 মাস তারা অন্তত নেইমার জুনিয়রকে ইউজ করবে, ইউজ করাইতে চাইবে। বিশ্ব সেরা 100 জন ফুটবলার কারা, এটা কিন্তু অলরেডি মার্কা প্রকাশ করছে। তারা একটা ভোটিং সিস্টেম চালু করছিল, যেখানে সারা বিশ্বের 122 জন সাংবাদিক ভোট দিছে। আর এই 122 জন সাংবাদিকের ভোটিং এর পর ভিনিসিয়াস জুনিয়র বেস্ট প্লেয়ার হয়েছে, ভিনিসিয়াস জুনিয়রকে বেস্ট প্লেয়ার নির্বাচিত করা হয়েছে। হ্যাঁ, ভ্যালেন্ডিয়ার পায় নাই, এটা আলাদা ব্যাপার, ওইখানে অনেক স্টোরি ছিল। বাট এই ভোটিং কিভাবে হয়েছে?
এই যে 122 জন সাংবাদিক, এদের মধ্যে থেকে ভোট পেয়ে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র বিশ্বসেরা হয়েছে, বিশ্বসেরা ফুটবলার হয়েছে। আমি জানি না এই ভোটিং কিভাবে হয়েছে, মার্কা এটা প্রকাশ করছে। এরপর এখানে 2 নম্বরে জুড বেলিংহাম আছে, 3 নম্বরে রদ্রি, 4 নম্বরে লামিন ইয়ামাল, 5 নম্বরে ড্যানি কারভাহাল। আমি যদি আপনাদেরকে 10 জনের লিস্টটা দেখাই টপ 10 এ কারা আছে, এখানে 1 নম্বরে ভিনিসিয়াস জুনিয়র, 2 নম্বরে জুড বেলিংহাম, 3 নম্বরে রদ্রি, 4 নম্বরে লামিন ইয়ামাল, 5 নম্বরে ড্যানি কারভাহাল, 6 নম্বরে আর্লিং হালান্ড, 7 নম্বরে টনি ক্রুজ, 8 নম্বরে কিলিয়ান এমবাপ্পে, 9 নম্বরে ফ্লোরিয়ান, 10 নম্বরে হ্যারি কেন, আর লতারো মার্টিনেজ এখানে 11 নম্বরে। ভাই এটা ভোটিং সিস্টেমে হয়েছে, তো যার যাকে ভাল লাগছে, যার পারফরমেন্স যেমন ছিল সে ওই হিসাবে ভোট পাইছে। আর এইখানে ভিনিসিয়াস জুনিয়র বেস্ট প্লেয়ার নির্বাচিত হয়েছে। আপনারা শুধুমাত্র অ্যাওয়ার্ড দিয়ে প্লেয়ার নির্বাচন করেন, বেস্ট প্লেয়ার নির্বাচন করেন। ভাই অ্যাওয়ার্ড দিয়ে কখনো আপনি প্লেয়ারের খেলা বিবেচনা করতে পারবেন না। একজন প্লেয়ার কেমন খেলে ওইটা আমরা মাঠে দেখি, ভোট দিয়ে দিলাম, ভোটিং এ প্লেয়ার ভালো খেলে ওইটা আমরা প্রমাণ করতে পারবো না। আর ভিনিসিয়াস জুনিয়র রাইট নাও বিশ্বের সেরা প্লেয়ার, এটা আপনাকে মানতে হবে। আমি ব্রাজিল ফ্যান, আমি মাদ্রিদ ফ্যান বলে না, এটা একজন আর্জেন্টাইন ফ্যান, একজন বার্সেলোনা ফ্যানকে আপনি জিজ্ঞেস করুন, সেম কথা বলবে। ভাই ভিনিসিয়াস জুনিয়র রাইট নাও বেস্ট প্লেয়ার। শুধুমাত্র অ্যাওয়ার্ড দিয়ে, ভ্যালন্ডার দিয়ে একজন ভালো প্লেয়ার, বেস্ট প্লেয়ার নির্বাচন করা যায় না। হ্যাঁ ভ্যালন্ডার দিয়ে, অ্যাওয়ার্ড দিয়ে নাম হয়, বাট বাকি সবকিছু মাঠেই প্রমাণ হয়।